আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ আমাকে তোমরা? জি স্যার। ওকে, তো চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, বাকিরা জয়েন করতে থাকো। আর তোমরা একাধিকবার লেখার প্রয়োজন, একবার লেখো এবং এটা একবার। তোমাদের নাম এবং রোল চ্যাট বক্সে একবার লিখবা, হ্যাঁ, একাধিকবার লেখার প্রয়োজন নেই। ওকে ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা কি আমাদের মার্কেটিং এর রেজাল্ট কোনোদিন পাবো না? মার্কেটিং এর রেজাল্ট কি পাওই নাই আসলে? এই অনলাইনে যে সিস্টেমে দেয় সিস্টেমে যায় নাই না? নো স্যার, পাইনি। নো স্যার। তো ঝামেলা হয়ে গেল, ব্যস্ততার কারণে আমিও ভুলে গিয়েছিলাম। তোমরা তো বলছো অনেকবার, আমার কিন্তু ব্যস্ততার কারণে আমিও ভুলে গিয়েছিলাম, এটা খেয়াল ছিল না। ওকে, তো ঠিক আছে, আমি দেখি ইনশাল্লাহ এটা আমার মনে থাকলে আমি ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, আশা করি। আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে মূলত আমাদের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। টোটাল ওভারঅল হচ্ছে আমাদের 18তম ক্লাস এটা। তো আমরা মূলত অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম অষ্টম অধ্যায় হচ্ছে উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, উৎপাদন ক্ষমতা নিয়ে আমরা আলোচনা শুরু করছি গত ক্লাসেই। তো আজকের ক্লাসে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা ব্যবহারের ধারণা, উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ, আরেকটা হচ্ছে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। তো এই কয়েকটা বিষয় নিয়ে মূলত আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, স্যার, হ্যাঁ বলেন। সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি, এটা একটু বুঝিয়ে দিবেন লাস্টে আরেকটা। সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি, এটা গত ক্লাসের আলোচনা না? এটা গত ক্লাসের আলোচনা ছিল না? আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, স্ক্রিনে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এটা না? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, না স্যার, লাস্টে সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি স্যার, ওইটা সিস্টেম দক্ষতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস, সিস্টেম দক্ষতা না? এটা এটা সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি, এটা এটা তো। জি স্যার।
জি স্যার। ওকে, মানে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা? জি স্যার। ওকে, তো একটু খেয়াল করে দেখো, আমরা এখানে কি বলছে সেটা একটু পড়ো, তারপর আমি এটা এক্সপ্লেন করে নিচ্ছি আর কি, এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তো এখানে যেটা বলছে দেখো, অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করা হয়। হ্যাঁ, এইরূপ অবস্থায় প্রতিটি প্রক্রিয়ার উৎপাদন ক্ষমতাও একই রূপ হয় না। এইরূপ ক্ষেত্রে নতুন প্রযুক্তি সংগ্রহ করে এবং নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। আবার কর্মঘণ্টা বৃদ্ধি করেও কিন্তু আমরা অথবা দেখা যাচ্ছে কোনো প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করেও কিন্তু আমরা এ ধরনের ক্ষমতা বৃদ্ধি করতে পারি। তবে কিভাবে উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করা যাবে তা মূলত ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এটা নির্ধারণ করবে। তো আমরা তারপরেও এই বিষয়টাকে আমরা আরেকটু করি দেখো, তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা উৎপাদন কার্য সম্পাদন করে থাকি সাধারণত আর কি, বিভিন্ন ভ্যারাইটিস প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত আমরা উৎপাদন প্রক্রিয়াটা সম্পন্ন করি। তো এখন এই প্রতিটি প্রক্রিয়ারই কিন্তু একটা উৎপাদন ক্ষমতা থাকে, যদিও সেই ক্ষমতা কিন্তু সব প্রক্রিয়ার একই রকম হবে তা কিন্তু নয়। প্রত্যেকটা প্রক্রিয়ারই একটা উৎপাদন ক্ষমতা থাকবে আলাদা আলাদা করে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রক্রিয়ারই উৎপাদন ক্ষমতা একই রকম নাও হতে পারে, ভিন্ন রকম হতে পারে। তো এইরূপ ক্ষেত্রে নতুন প্রযুক্তি যখন আমরা সংগ্রহ করি এবং নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করি, তখন দেখা গেল যে দীর্ঘমেয়াদী কিন্তু ক্ষমতা আবার বৃদ্ধি পেতে পারে। দেখা গেল কোনো প্রতিষ্ঠান ট্রেডিশনালি যে তোমার যে ধরনের প্রক্রিয়া অবলম্বন করে, এখন দেখা গেল যে সে তোমার অন্য ধরনের প্রক্রিয়া অবলম্বন করছে, সে দেখা যাচ্ছে নতুন যন্ত্রপাতি সংগ্রহ করছে, নতুন টেকনোলজি ইউজ করছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দীর্ঘমেয়াদী যে ক্ষমতা সেটা বৃদ্ধি পেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কর্মঘণ্টা, যেমন ধরো আগে 8 ঘন্টা কাজ করতো, এখন হয়তো দেখা গেল যে 10 ঘন্টা কাজ করছে। অথবা দেখা গেল যে টোটাল প্রক্রিয়াটাকে পুনর্বিন্যাস করেও কিন্তু এই ধরনের ক্ষমতা বৃদ্ধি করা যায়। তার মানে হচ্ছে কর্মঘণ্টা বৃদ্ধি করে তোমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়, টোটাল প্রক্রিয়াটাকে মানে পুনর্বিন্যাস করে ক্ষমতা বৃদ্ধি করা যায়। তো এইভাবে বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন সিস্টেমে কিন্তু আমরা কি করতে পারি, ক্ষমতা বৃদ্ধি করতে পারি। ক্লিয়ার? তো এইভাবে মূলত উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করার মাধ্যমে যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়, এটাই হচ্ছে বেসিক্যালি সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো তাহলে আমরা এখন ওই আমাদের আগের আলোচনায় চলে যাই। আচ্ছা, ওকে, তো আমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করব বলছিলাম উৎপাদন ক্ষমতা ব্যবহারের ধারণা, উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ, আরেকটা হচ্ছে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। এই তিনটা টপিক নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। তবে এই টপিকের আন্ডারে কিন্তু কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা এটা সলভ করার চেষ্টা করব আজকে। হ্যাঁ, এটাও আমরা নিয়ে আলোচনা করব, ডিসকাস করবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা চলো যাওয়া যাক আমাদের আজকের আলোচনায় যে টপিকগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুরু করি। তো প্রথমে আসো উৎপাদন ক্ষমতা ব্যবহারের ধারণা। উৎপাদন ক্ষমতার ব্যবহারের ধারণা। উৎপাদন ক্ষমতা ব্যবহার বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করব, তারপরে আমরা নেক্সট টপিকে যাব। তো শুরুতেই দেখো, উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ, তবে উৎপাদনের পরিমাণকে বোঝায়। উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট মেশিনের সাহায্যে সর্বোচ্চ যে উৎপাদন করতে পারে সেটার পরিমাণই হচ্ছে মূলত
সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তবে সব সময় উৎপাদনের সর্বোচ্চ সীমার উৎপাদন কার্য পরিচালিত হবে সেটা নয়। বিভিন্ন কারণে এই সীমার উৎপাদন কার্য চালানো যায় না। এক্ষেত্রে সকল অবস্থায় উৎপাদনের কাম্য স্তরে উৎপাদন কার্য পরিচালনা করা উচিত। অন্যদিকে কাম্য উৎপাদন ক্ষমতার চেয়ে কম উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে একক প্রতি স্থায়ী ব্যয় বৃদ্ধি সহ নানান ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। কোনো কারণে যদি এই ধরনের সীমার চেয়ে কম উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়, তাহলে উক্ত অব্যবহৃত উৎপাদন ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর উৎপাদন ক্ষমতা ব্যবহার বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে যে মোট উৎপাদন ক্ষমতার ওই অংশ যা প্রকৃতপক্ষে অর্জন করা সম্ভব হয়। অন্যভাবে আমরা বলতে পারি, সকল দিক বিবেচনা করে মোট উৎপাদন ক্ষমতার যে অংশ প্রকৃতপক্ষে ব্যবহার করা যায় তাই হলো উৎপাদন ক্ষমতার ব্যবহার। তো সবশেষে আমরা বলতে পারি যে মোট উৎপাদন ক্ষমতার যে অংশ প্রকৃতপক্ষে ব্যবহার করা হয় তাই হলো উৎপাদন ক্ষমতার ব্যবহার। তোমরা কি বুঝতে পেরেছো এটা? মোট উৎপাদন ক্ষমতার যে অংশ প্রকৃতপক্ষে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? মোট উৎপাদন ক্ষমতার যে অংশ প্রকৃতপক্ষে ব্যবহার করা হয় সেটাই হলো উৎপাদন ক্ষমতার ব্যবহার। ওকে, তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ। এক্সকিউজ মি, উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ। তাহলে উৎপাদন ক্ষমতা কেন হ্রাস পায়, উৎপাদন ক্ষমতা কেন কমে যায়, সেই বিষয়গুলো আমরা এখন জানার চেষ্টা করব। তো স্টুডেন্ট দেখো, যে যে কারণে আমরা উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে প্রতিষ্ঠানের, সেই কারণগুলো আমরা এখন জানার চেষ্টা করি। প্রথমে দেখো, যন্ত্রপাতির বয়স বৃদ্ধি। যন্ত্রপাতির বয়স বৃদ্ধি। তো যন্ত্রপাতির বয়স বৃদ্ধি বলতে কি বুঝি আমরা? দেখো, কোনো একটা যন্ত্রপাতি যখন আমরা পারচেস করি, ক্রয় করি, তখন নতুন অবস্থায় যতটা কার্যকর থাকে, নতুন অবস্থায় সেটার উৎপাদন ক্ষমতা যতটা থাকে, যত সেটা ব্যবহার করবা সেটার বয়স বৃদ্ধি পাবে, পুরানো হয়ে যাবে, তখন কিন্তু সেটার অটোমেটিক্যালি উৎপাদন ক্ষমতা কমে যাবে। নাম্বার 2, নিম্নমানের কাঁচামাল ব্যবহার। নিম্নমানের কাঁচামাল ব্যবহার। এখন নিম্নমানের কাঁচামাল বলতে আমরা কি বুঝি? দেখো, ইনপুট আর আউটপুটের কনসেপ্টটা তো তোমরা বুঝো, যে যেরকম ইনপুট আমরা ব্যবহার করব আউটপুটটাও কিন্তু সেরকমই আসবে, এটা আমরা সবসময় জানি, তাই না? তো এখন নিম্নমানের কাঁচামাল বলতে আমরা কি বুঝি? নিম্নমানের কাঁচামাল বলতে বুঝি যেটা যে লো কোয়ালিটির, অর্থাৎ যেটা মানসম্মত নয়। তো সেরকম যদি কোনো কাঁচামাল বা র মেটেরিয়ালস আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে যে প্রোডাক্টটা উৎপাদন করা হবে সেটার নিঃসন্দেহে মান ভালো হওয়ার কথা না, তাই না? তো সেক্ষেত্রে যদি আমরা নিম্ন কাঁচামাল ব্যবহার করি, তাহলেও কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। এরপরে দেখো, অদক্ষ ব্যবস্থাপনা। নাম্বার 3, অদক্ষ ব্যবস্থাপনা। অদক্ষ ব্যবস্থাপনা বলতে আমরা কি বোঝাচ্ছি? অদক্ষ ব্যবস্থাপনা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যারা নিয়োজিত থাকে, যে সমস্ত ব্যক্তিবর্গ নিয়োজিত থাকে, তারা যদি দক্ষ না হয়, এক্সপার্ট না হয়, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। দেন এরপরে আসছে যেটা শ্রম অসন্তোষ। শ্রম অসন্তোষ কি? শ্রম অসন্তোষ হচ্ছে কোনো প্রতিষ্ঠানের যদি কোনো কারণে দেখা গেল শ্রমিকরা যদি বিদ্রোহ ঘোষণা করে, আন্দোলন করে, শ্রমিকরা যদি ঠিকমতো কাজ না করে, দেখা যাচ্ছে তারা বেতন বৃদ্ধি করার জন্য হতে পারে, সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য হতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে দেখবা প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করে। তো এখন এই শ্রমিকদের ভিতরে যদি এই ধরনের অসন্তোষ বিরাজ করে, তাহলে কিন্তু তারা কাজে মনোযোগী হবে না। আর কাজে যদি মনোযোগী না হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কিন্তু অটোমেটিক্যালি হ্রাস পাবে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পণ্যের চাহিদা হ্রাস পাওয়া। পণ্যের চাহিদা হ্রাস পাওয়া। পণ্যের চাহিদা হ্রাস বলতে আমরা কি বুঝি? পণ্যের চাহিদা হ্রাস পাওয়া হচ্ছে যে কোনো কারণে যদি পণ্যের চাহিদা হ্রাস পায়, কি কারণে হ্রাস পেতে পারে? দেখা গেল তুমি যে প্রোডাক্টটা তুমি উৎপাদন করছো, সেই উৎপাদনকৃত প্রোডাক্টের চাহিদাটা, অর্থাৎ কাস্টমাররা আগে যেভাবে ক্রয় করতো, এখন হঠাৎ করে তাদের ক্রয় টেন্ডেন্সিটা কমে গেছে, অথবা তাদের ইনকাম কমে গেছে, অথবা দেখা গেল তারা এখন
ব্যবহার করে না অথবা অন্য কোনো প্রোডাক্টের দিকে ধাবিত হয়েছে, যদি এরকম হয় অর্থাৎ অল্টারনেটিভ প্রোডাক্টের দিকে, তো তাহলে সেক্ষেত্রে পণ্যের চাহিদা অটোমেটিক্যালি হ্রাস পাবে। আর পণ্যের চাহিদা যদি হ্রাস পায় তাহলে তোমার উৎপাদন ক্ষমতাও কিন্তু অটোমেটিক্যালি হ্রাস পাবে। কেন? কারণ হচ্ছে তুমি বেশি পণ্য উৎপাদন করে সেটা অপচয় করবে না, নষ্ট করবে না, এই কারণে তুমি উৎপাদনও কি করবে, কম করবে। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মূল্য স্তর কাম্য পর্যায়ে রাখা। মূল্য স্তর কাম্য পর্যায়ে রাখা বলতে আমরা কি বুঝি? দাম স্তর কাম্য পর্যায়ে রাখা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যখন আমরা এক্সকিউজ মি, আচ্ছা যেটা বলছিলাম আমরা মূল্য স্তর কাম্য পর্যায়ে রাখা। কাম্য মানে কি? কাম্য মানে হচ্ছে যে যেটা সঠিক পর্যায়ে, অর্থাৎ যেটা হচ্ছে কাস্টমারদের জন্য সুবিধাজনক বা প্রতিষ্ঠানের জন্য লাভজনক, হ্যাঁ এরকম একটা পর্যায়টাকে আমরা কাম্য স্তর বলি। তো মূল্য স্তরটাকে কাম্য পর্যায়ে রাখা। তো তুমি যখন ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে বিবেচনা করে তুমি যখন মূল্যটাকে নির্ধারণ করবে, অথবা দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের লাভ ঠিক মতো হচ্ছে কিনা সেটাকে প্রাধান্য দিচ্ছ, তো যেটাই হোক না কেন তুমি যখন এটা নির্দিষ্ট একটা পর্যায়ে রাখতে থাকো তখন দেখা যায় যে অনেক সময় এতে তোমার প্রতিষ্ঠানে লস হতে পারে। মানে ক্রেতাদের ক্রয় সীমার মধ্যে রাখতে গিয়ে প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে অনেক সময় লস হতে পারে। তো সবকিছু বিবেচনা করে এটা যদি কন্টিনিউ হতে থাকে তখন কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। দেন এরপরে আসছে দেখা হচ্ছে পণ্য মানকে অধিক গুরুত্ব দেওয়া। অনেক সময় যারা প্রতিষ্ঠানগুলো যখন পণ্য উৎপাদন করে তখন প্রতিষ্ঠানের যে পণ্যের যে মান, সেই মানটাকে যখন তারা অধিক পরিমাণে গুরুত্ব দেয় তখনই কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। কি কারণে হ্রাস পেতে পারে? যে উৎপাদন ক্ষমতা সে দেখা গেল যে তোমার সে মানসম্মত পণ্য উৎপাদন করতে গিয়ে অধিক পরিমাণ নজর দিতে হচ্ছে, অধিক পরিমাণ গুরুত্ব দিতে হচ্ছে। তো সেই কারণে সে বেশি পণ্য উৎপাদন করার দিকে মনোযোগী না হয়ে সে মানসম্মত পণ্য উৎপাদন করার দিকে নজর দিচ্ছে। তো এর ফলে কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। দেন এরপরে আসছে জটিল উৎপাদন প্রক্রিয়া। জটিল উৎপাদন প্রক্রিয়া কি? জটিল উৎপাদন প্রক্রিয়া হচ্ছে যে উৎপাদন টোটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যদি কিছুটা হয়, সিস্টেমটা যদি জটিল ধরনের হয়, জটিল প্রকৃতির হয়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু তোমার উৎপাদন হ্রাস পেতে পারে। ঠিক আছে? অর্থাৎ উৎপাদন প্রক্রিয়াটা যত সহজ হবে, সহজবদ্ধ হবে, তোমার উৎপাদন ক্ষমতাও কিন্তু তত বৃদ্ধি পাবে। কিন্তু উৎপাদন প্রক্রিয়া যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে তার উৎপাদন ক্ষমতাটা হ্রাস পেতে পারে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জ্বালানি শক্তির অভাব। জ্বালানি শক্তির অভাব, দেখো প্রত্যেকটা প্রতিষ্ঠানে উৎপাদনকারী প্রতিষ্ঠানে ফ্যাক্টরিতে যখন পণ্য আমরা উৎপাদন করি তখন দেখবে যে সেখানে নিশ্চয় কোনো না কোনো জ্বালানি প্রয়োজন হয়। সেটা হতে পারে প্রাকৃতিক গ্যাস, সেটা হতে পারে বিদ্যুৎ, হ্যাঁ তো যেটাই থাক না কেন, যে আমরা যেটার সাহায্যে আমরা জ্বালানি শক্তি ব্যবহার করে থাকি, তো সেই জ্বালানি শক্তির যদি সংকট দেখা দেয়, যেমন ধরো বিদ্যুতের কথা যদি আমরা বলি, ফ্রিকোয়েন্টলি যদি সেটার কারেন্ট চলে যায়, যদি কিছুক্ষণ পর পর যদি সেটার হয় কি বলে এটার এটা কি বলে জানো, মানে কারেন্ট যদি পরপর কিছুক্ষণ পরপর যেতে থাকে, হ্যাঁ তো এইভাবে যদি সারাক্ষণ ধরে এটা এই ধরনের ডিস্টার্ব করে তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে, তোমার উৎপাদন ব্যাহত হবে, আর এর ফলেও কিন্তু উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। অ্যান্ড দেন অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা। কোনো দেশে যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হয়, অর্থাৎ কিছুদিন পর পর বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে ধর্মঘট, কিছু ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন, হ্যাঁ জ্বালাও পোড়াও, এই ধরনের পরিস্থিতি যদি বিরাজ করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেশে অস্থিতিশীল পরিস্থিতির পরিস্থিতি থাকে এবং সে কারণে দেখা যাচ্ছে যে তোমার উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শ্রম আইনের কঠোর অনুসরণ। শ্রম আইনের কঠোর অনুসরণ। তো শ্রম আইনের কঠোর অনুসরণটা কি? যে দেশে যে শ্রমিক বা ফ্যাক্টরিতে যে শ্রম আইন আছে, সেই শ্রম আইনের যদি কঠোরভাবে আমরা অনুসরণ করি বা প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্রম অসন্তোষ সৃষ্টি হতে পারে। তো এর ফলেও কিন্তু উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল কিভাবে উৎপাদন ক্ষমতা হ্রাস পায় সেটার অন্যতম কারণগুলো। দেন এরপরে দেখো নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ,
আমরা কেন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করি? নিম্ন উৎপাদন ক্ষমতা মানে নিশ্চয়ই বুঝতে পারছো। উৎপাদন ক্ষমতা অনেক সময় দেখা যাচ্ছে যে সর্বোচ্চ থাকলেও কিন্তু দেখা গেল যে নিম্ন উৎপাদন ক্ষমতা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। কিন্তু কেন সেটা করা হয়, সেটার কারণগুলো হচ্ছে নাম্বার 1, চাহিদা হ্রাস। কোনো কারণে যদি চাহিদা হ্রাস পায়, কোনো কারণে যদি চাহিদা হ্রাস পায়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমরা নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করব। অর্থাৎ উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকলেও কিন্তু আমরা সেটা কি করব না, আমরা সেই নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করব, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করব না। 2 নম্বর হচ্ছে কাঁচামালের অভাব। হ্যাঁ, আমরা একটু আগেই দেখলাম যে কাঁচামালের অভাব, যদি কাঁচামালের সংকট থাকে তাহলে আমার যে সর্বোচ্চ উৎপাদন করার ক্ষমতা আছে সেটাকে আমি প্রয়োগ না করে আমি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করব। নেক্সট হচ্ছে শ্রম অসন্তোষ। শ্রম অসন্তোষ যদি প্রতিষ্ঠানে শ্রম অসন্তোষ থাকে, শ্রম ধর্মঘট যদি অব্যাহত থাকে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু তোমার কি হতে পারে, তোমার আমরা নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারি। দেন এরপরে যেটা আসছে মূলধনের স্বল্পতা। মূলধনের স্বল্পতা, কোনো প্রতিষ্ঠানে যদি মূলধনের স্বল্পতা দেখা যায়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মূলধন যদি না থাকে তাদের হাতে, তাহলে সেক্ষেত্রে কি করবে, তারা বাধ্য হয়ে কিন্তু তোমার নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করবে। অর্থাৎ আমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারের অ্যাবিলিটি থাকলেও আমার ক্যাপিটাল না থাকার কারণে, মূলধনের স্বল্পতা থাকার কারণে আমি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করব না, আমি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করব। অ্যান্ড দেন মৌসুমী চাহিদা। মৌসুমী চাহিদা কি? মৌসুমী চাহিদা হচ্ছে যে অনেক সময় দেখা গেল যে শীতের সময় কোনো একটা প্রোডাক্টের অনেক চাহিদা থাকে, আবার দেখা গেল কিছু প্রোডাক্টের চাহিদা থাকে গরমের সময়, আবার বিশেষ করে মৌসুমী চাহিদা, মৌসুমী যেমন বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে, মৌসুমী ফ্রুটস যেগুলো কিন্তু মৌসুমে, নির্দিষ্ট মৌসুমে কিন্তু অনেক বেশি চাহিদা থাকে, অন্য সময় কিন্তু এটার চাহিদা থাকে না। তো এরকম আর কি মৌসুমী যে সমস্ত প্রোডাক্টের চাহিদা থাকে সেগুলো ওই নির্দিষ্ট সময় সেটার সর্বোচ্চ আমরা উৎপাদন ক্ষমতা ব্যবহার করি, কিন্তু অন্য সময় কিন্তু আমরা কম উৎপাদন ক্ষমতা ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে মূল বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অত্যধিক প্রতিযোগিতা। হ্যাঁ, অত্যধিক প্রতিযোগিতা। অত্যধিক প্রতিযোগিতা বলতে আমরা কি বুঝাচ্ছি, সেটা হচ্ছে যখন কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা থাকে, কম্পিটিশন থাকে। হ্যাঁ, তুমি সর্বোচ্চ উৎপাদন করেও কিন্তু আমরা যে কাজটা করি, সর্বোচ্চ উৎপাদন করার পরেও কিন্তু আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে যদি পণ্য বেশি উৎপাদন করি, তাহলে আমার যদি সেল না হয় তাহলে আলটিমেটলি সেটা কি হবে, লস হবে। সেটা কিন্তু আমি ইয়ে করতে পারবো না, সেল করতে। এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় নিম্ন উৎপাদন ক্ষমতা আমরা ব্যবহার করি। অ্যান্ড দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মূল্য হ্রাস। মূল্য হ্রাসটা কি? মূল্য হ্রাস হচ্ছে কোনো কারণে যদি প্রতিষ্ঠানের প্রোডাক্টের যদি মূল্য হ্রাস পায়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা উৎপাদন ক্ষমতা নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করবো। কেন? কারণ যেহেতু মূল্য কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি পণ্য উৎপাদন করে ব্যবসা করে নিশ্চয়ই আমি লস করার চিন্তা করবো না। সে কারণে সবাই কি করবে, তখন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করবে। এরপরে আসছে অসফল বিপণন। অসফল বিপণন। অসফল বিপণন কি? অসফল বিপণন হচ্ছে যে যদি আমাদের মার্কেটিং পলিসিটা যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, বা সঠিকভাবে সেটা কার্যকর করতে না পারি, অথবা আমার মার্কেটিং পলিসিটা যদি সুন্দর না হয়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু আমার সেল কমে যেতে পারে। আর তখনই আমি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করব। অ্যান্ড দেন ব্যবসা গুটিয়ে ফেলা। ব্যবসা গুটিয়ে ফেলা কি? অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করছে এই কারণে যে আমার দেখা যাচ্ছে চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে, প্রোডাক্টের চাহিদা কমে যাচ্ছে, সেল ঠিক মতো হচ্ছে না। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে আমার যে বিভিন্ন শাখা থাকতে পারে, তখন দেখা গেল আমি আমার বিজনেসটাকে আস্তে আস্তে গুটিয়ে ফেলতে পারি। তো সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়ে থাকে। সরি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। সরকারি নিয়ন্ত্রণটা কি? সরকারি নিয়ন্ত্রণ হচ্ছে যে গভর্নমেন্ট যদি নিয়ন্ত্রণ করে, অনেক সময় দেখা যাচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের ইচ্ছা মতো কার্যক্রম পরিচালনা করবে, সেই ধরনের সুযোগ না রেখে গভর্নমেন্ট কি করবে, তাদের সেই ইয়েটা কিন্তু তাদের রুলস রেগুলেশন গুলো সঠিকভাবে মেনটেন করছে কিনা এ ব্যাপারে সরকার একটা কন্ট্রোলিং এর জন্য মূলত পদক্ষেপ নিতে পারে। এর ফলেও কিন্তু
নিম্ন উৎপাদন ক্ষমতা তখন আমরা উৎপাদনের ক্ষেত্রে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করব। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমরা নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। আমরা মূল 3টা টপিক কিন্তু আমরা আলোচনা শেষ করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে গাণিতিক প্রবলেম আছে সেগুলো আমরা এখন সলভ করার চেষ্টা করব। তো আমরা আজকে মূলত 2টা ম্যাথ আমরা দেখব এবং 2টা ম্যাথ আমরা কিভাবে কাজ করে, আমরা এর আগে যে বিভিন্ন উৎপাদনের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি বা বিভিন্ন ইয়ে করছি সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তো চলে যাওয়া যাক ডিয়ার স্টুডেন্ট। আমরা উদাহরণ 1 আমরা একটু দেখি। ম্যাথে একটু খেয়াল করো। পলাশ ইন্ডাস্ট্রিজ স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 2000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। ব্যবস্থাপনা বিশ্বাস করেন দৈনিক সর্বোচ্চ দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদে তাদের মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করে। একটু খেয়াল করে সবাই, আমি আবার বলছি, পলাশ ইন্ডাস্ট্রিজ স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 2000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। পলাশ ইন্ডাস্ট্রিজ স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 2000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক পরিস্থিতিতে। কিন্তু ব্যবস্থাপনা বিশ্বাস করেন দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদী মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে। অর্থাৎ দেখো, ব্যবস্থাপনা বিশ্বাস করেন কি যে প্রতিদিন যদি সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা হয় তাহলেও কিন্তু দীর্ঘমেয়াদে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করে থাকে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে প্রতিদিন 200 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে স্বাভাবিক পরিস্থিতিতে, আর দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন। ব্যবস্থাপনা বলছে যে যদি বিশ্বাস করেন যে দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য যদি উৎপাদন করা যায় দীর্ঘমেয়াদী মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে। আর বর্তমানে কিন্তু প্রতিষ্ঠানটি যেটা করে সেটা হচ্ছে 900 ইউনিটের জায়গায় সে 1000 ইউনিট পণ্য উৎপাদন করে থাকে, যদিও কিন্তু তার স্বাভাবিক পরিস্থিতিতে উৎপাদন করার ক্ষমতা আছে কত? 2000 ইউনিট পণ্য। তো এখন এই তথ্যের আলোকে দেখো 3টা ইনফরমেশন আমরা পেলাম। স্বাভাবিক পরিস্থিতিতে তার 2000 ইউনিট পণ্য উৎপাদন করার ক্ষমতা আছে, সে সর্বোচ্চ যদি 900 ইউনিট পণ্য উৎপাদন করে তাহলে তার মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে, কিন্তু বর্তমানে সে 1000 ইউনিট পণ্য উৎপাদন করছে। ওকে, এই 3টা বিষয় আমরা পেলাম। এই তথ্যের আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করো। তাহলে আমরা এই 3টা বিষয়ের আলোকে আমরা 2টা ইনফরমেশন পেলাম যে এই তথ্যের আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করতে হবে, এবং সেটাই আমরা করার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো সমাধান আমরা কিভাবে এটা সলভ করব সেটা একটু খেয়াল করো। আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, দেখো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করব কিভাবে? গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতা। গড় উৎপাদনের হার সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতা ইনটু 100, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের ফর্মুলা। দেখো একটু খেয়াল করে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার হচ্ছে গড় উৎপাদনের হার, আমরা সূত্রগুলো কিন্তু আগের ক্লাসে আলোচনা করছিলাম। গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতা ইনটু হচ্ছে 100। এটা আমরা কিভাবে বের করব? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের ফর্মুলা। অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার যদি আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতা দ্বারা আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে কিভাবে দেখো ফর্মুলা আমরা ইউজ করি। আমরা গড় উৎপাদনের হার, অর্থাৎ আমরা বর্তমানে কিন্তু উৎপাদন করছি কত? 1000 ইউনিট পণ্য। দেখো একটু খেয়াল করে, বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করে, তাহলে এটা কি? এটা হচ্ছে গড়।
তাহলে এটি হচ্ছে কি গড়, খেয়াল করছো? একটু খেয়াল করো, তাহলে প্রতিদিন বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করছে, এটা হচ্ছে তার উৎপাদনের গড়। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো সর্বোচ্চ সে উৎপাদন করতে পারে স্বাভাবিক অবস্থায় কত, 2000 ইউনিট পণ্য। তাহলে গড় উৎপাদনের হার এবং তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এটা দ্বারা ভাগ দিচ্ছি আমরা, ইনটু হচ্ছে 100, এর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখো 1000 ভাগ হচ্ছে 2000 ইনটু হচ্ছে 100, তাহলে আমরা কি পেলাম 50%। তাহলে এই 50% হচ্ছে মূলত সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। এবার আমরা চলে আসি কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কিভাবে আমরা বের করব? দেখো, কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার হচ্ছে গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতা। গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তাহলে গড় উৎপাদনের হার আর সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতা ইনটু হচ্ছে 100। সরি, স্যার, একটু ভুল হয়েছে এখানে আমাদের। কার্যকর উৎপাদনের ক্ষমতা হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা কার্যকর উৎপাদনের ক্ষমতা, এটা ভুল হয়েছে, গড় উৎপাদনের ক্ষমতা হবে না। এখানে হচ্ছে প্রকৃতপক্ষে আমরা যেটা উৎপাদন মানে কি বলে এটা, এই যে ইয়ে যেটা তোমার আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার জানতে চাইছে। তো আমরা এখানে দৈনিক সর্বোচ্চ যে যত ইউনিট পণ্য উৎপাদন করলে মিতব্যয়িত অর্জন করা সম্ভব হবে, হ্যাঁ মিতব্যয়িত অর্জন করা সম্ভব হবে, সেটাকেই আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো আমাদের এখানে যে মূল বিষয়টা আসছে সেটা হচ্ছে যে গড় উৎপাদনের হার উপরে এটা ঠিক আছে, কিন্তু এখানে সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতার জায়গায় আমাদের ইয়ে করতে হবে কি, যে পরিমাণ আমরা পণ্য উৎপাদন করলে মিতব্যয়িত অর্জন করা সম্ভব। হ্যাঁ, যেমন ধরো এই যে দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদে মিতব্যয়িত অর্জন করা সম্ভব। তার মানে এখানে সর্বোচ্চ কত ইউনিট পণ্য উৎপাদন করলে মিতব্যয়িত অর্জন করা সম্ভব, 900 ইউনিট পণ্য, তাই না? তাহলে এটা দ্বারা যখন আমরা ভাগ দেব, মানে গড় উৎপাদন করছি আমরা 1000 ইউনিট পণ্য, আর মিতব্যয়িত অর্জন করা সম্ভব 900 ইউনিট পণ্য উৎপাদন করলে। ঠিক আছে? তো এখানে এটা ভুল হয়েছে, এটা হবে তোমার মিতব্যয়িত অর্জন করা সম্ভব যার মাধ্যমে সেটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা আসছে সেটা কি, সেটা হচ্ছে 1000 ভাগ হচ্ছে 900 এবং ইন্টু 100 করলে তোমার 111% হচ্ছে এটার আনসার। ওকে, 2 নম্বর যেটা আসো, নিম্নে দুটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য দেয়া হচ্ছে। দেখো একটু খেয়াল করে, দুটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য দেয়া হলো। এর সাহায্যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এবং কার্যকর ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করে দুটি প্রতিষ্ঠান সম্পর্কে তোমার মতামত দাও। একটু খেয়াল করো, দুটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য আমরা নিচেই তালিকার মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। এর সাহায্যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করতে হবে। তো প্রতিষ্ঠান দুটি সম্পর্কে তোমার মতামত দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে, দেখো প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক প্রতিষ্ঠান, খ প্রতিষ্ঠান, আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 500 এবং 300, কার্যকর উৎপাদন ক্ষমতা 300 এবং 150, আর গড় উৎপাদন হচ্ছে 200 এবং 200। তাহলে এক্ষেত্রে আমাদের ইয়েটা কত আসবে দেখো, সেটার আমরা ফর্মুলাটা বের করব, কিভাবে বের করব সেটা আমরা একটু দেখি। তো নাম্বার 1, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। একটু খেয়াল করো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কিভাবে আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারটা বের করব। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার হচ্ছে গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এটা আমরা আগের সূত্রে অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের এই কোশ্চেনে দেখো, গড় উৎপাদনের হার হচ্ছে 200 ক প্রতিষ্ঠানের, আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে কত, 500। তাহলে এটাকে ভাগ দেব, 200-কে ভাগ দেব 500 দ্বারা, দিয়ে আমরা যেটা পাবো সেটাকে 100 দিয়ে গুণ দিলে আমরা এটা পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে আমরা কত পেলাম, 40% পেলাম ক প্রতিষ্ঠানের। আর খ প্রতিষ্ঠানে পাচ্ছি কত, 200 ভাগ হচ্ছে তোমার কত, 300। দেখো 300 হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তাই না? তো এটা আমরা বের করব। আচ্ছা, করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কত, 66
66.67%। তো এটা হচ্ছে ক প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আর খ প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আচ্ছা, এখন এই দুইটা আর আলোকে আমরা যদি কমেন্ট করি, মানে এই যে মতামত দিতে বলছে, তাহলে কি বলবো দেখো। উপরোক্ত প্রতিষ্ঠান দুটির মধ্যে ক প্রতিষ্ঠানটি যেখানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 40% ব্যবহার করেছে, সেখানে খ প্রতিষ্ঠানটি ব্যবহার করেছে কত, 66.67%। তাহলে এখানে খ প্রতিষ্ঠানটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করছে কি বেশি, 66.67%। ওকে, আচ্ছা এরপরে চলে আসো নেক্সট যেটা আসছে 2 নম্বর, কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারটা আমরা কিভাবে বের করব দেখো। কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের ফর্মুলা হচ্ছে গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে কার্যকর উৎপাদনের ক্ষমতা। আমরা যেটা একটু আগেই আমরা 1 নম্বরে যেটা আলোচনা করছিলাম, ওই যে যেখানে 900 ইউনিটের যে বিষয়টা আসছিল, এই যে খেয়াল করো এখানে সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতা লেখা আছে, এটা মূলত কার্যকর উৎপাদনের ক্ষমতা হবে, যেটা আমরা আগে আলোচনা করলাম। তো যাই হোক, তো এর মাধ্যমে কিন্তু আমরা কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার আমরা জানতে পারবো। তো এখানেও ঠিক একইভাবে দেখো, কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারটা আমরা পাবো কিভাবে, গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে কার্যকর উৎপাদনের ক্ষমতা। তো এখানে ফর্মুলাটা লেখার মধ্যে ভুল ছিল, ওটা ঠিক করে নিও তোমরা। তাহলে কার্যকর উৎপাদনের ক্ষমতা আমাদের এখানে কোশ্চেনে তাহলে একটু খেয়াল করে দেখি কি দেওয়া আছে। দেখো ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার আমরা পাবো কিভাবে দেখো। কার্যকর উৎপাদন ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা দেয়া আছে কত, 300, আর গড় উৎপাদন দেয়া আছে কত, 200। তাহলে 200 ভাগ হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা 300, তাহলে আমরা ইনটু হচ্ছে 100, যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে কত পেলাম আমরা, 66.67%। এটা হচ্ছে ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে খ প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। তাহলে এখানে আমরা পাচ্ছি কি দেখো, গড় উৎপাদন ক্ষমতার হার হচ্ছে 200, তাহলে খ প্রতিষ্ঠানের তো একই সম্ভবত, দেখো 200, গড় উৎপাদন ক্ষমতা 200 আর কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 150। তাহলে সেক্ষেত্রে এটা কি আনসারটা কি হবে দেখো, 200 ভাগ হচ্ছে 150 ইন্টু হচ্ছে 100, তাহলে 113.33%। তাহলে এই উপরোক্ত প্রতিষ্ঠান দুটির মধ্যে ক প্রতিষ্ঠানটি যেখানে কার্যকর উৎপাদন ক্ষমতার 66.67 ব্যবহার করেছে, সেখানে খ প্রতিষ্ঠানটি ব্যবহার করেছে 113.33%। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা আমাদের এই আলোচনা মোটামুটি ভাবে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। তো বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমাদের 2 মিনিট সময় হাতে আছে, আমরা ইনশাআল্লাহ 2 মিনিট আলোচনা করার সুযোগ পাবো। বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাদের আজকের এই আলোচনা থেকে। স্টুডেন্ট, তোমাদের কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা স্যার, কৃচ্ছ্রতা সাধন মানে কি? কৃচ্ছ্রতা সাধন, কৃচ্ছ্রতা কার্য সাধনের শব্দটা কোথায় পেয়েছো শব্দটা? স্যার কি সরকারি নিয়ন্ত্রণে পেয়েছি। সরকারি নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ, জি কৃচ্ছ্রতা সাধন মানে ওই সঠিকভাবে কার্য সম্পাদন করা, এরকম বোঝায়। ওকে, তো কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তোমরা আসলে এই মুহূর্তে প্রেজেন্ট আছে কতজন? আমি প্রেজেন্ট দেখাচ্ছে 42 জন, অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে 57। আমি ঠিক বুঝতেছি না তোমাদের কি কেউ অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যাও, কিন্তু আমি সর্বোচ্চ 49 জনের প্রেজেন্ট দেখেছি, কিন্তু এই মুহূর্তে আছে 42 জন। ঠিক আছে, তো এই মুহূর্তে 42 জন আছে, আর আমি দেখেছি হচ্ছে তোমার 49 জন, কিন্তু আমি অ্যাটেন্ডেন্স পাচ্ছি 57 জন। কিন্তু কেন এটা? তার মানে একাধিক স্টুডেন্ট কি দুইবার দিয়েছো কেউ, এরকম হতে পারে? এইটা তুমি নিয়ে তোমরা একটা ঝামেলায় পড়ে যাবে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ঠিকমতো ক্লাস করতেছো না তোমরা। অ্যাটেন্ডেন্সটা অনেকটা কমে গেছে, কিন্তু কেন কমে গেছে আমি বুঝতেছি না, কিন্তু তোমাদের কিন্তু বিপদে পড়ে যাবে, অ্যাটেন্ডেন্স গুলো কাউন্ট হবে, কারণ এতে কিন্তু তোমরা খুবই বিপদে পড়বা, অ্যাটেন্ডেন্স থেকে ডিফল্টার হয়ে যাবে।
বাকি যারা ক্লাস করতেছে না তাদেরকে একটু মেসেজটা দিয়ে দিও, ঠিক আছে? না হলে কিন্তু আদারওয়াইজ কিন্তু তারা প্রবলেমে পড়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট।